কিছু জার্নি শুধু তার গন্তব্যে পৌঁছানোর জন্যই হয় না, সেগুলি এক একটি অ্যাডভেঞ্চার যেখানে আপনি আপন সত্তাকে খুঁজে পান। আমাদের আজকের গল্পটি খানিকটা এরকমই। পাহাড়ি পথ, ঝর্ণা, খরস্রোতা নদী, অভয়ারণ্য ও দুর্দান্ত অফরোড, কি নেই সেই যাত্রায়। আর সময় পেরিয়ে সূর্যাস্তের পর অন্ধকারে সেই ভয়ঙ্কর অফরোড পাড়ি দেওয়ার গল্প, উফ, সে কি রোমাঞ্চকর রাত। আমাদের গ্রুপের প্রতিটি সদস্য আজীবন মনে রাখবে সেই যাত্রা। মারাত্মক লেভেলের অফরোড শুরু হয়েছে এবার। দিস ইজ আওয়ার স্টোরি, আ ওয়াইল্ড রাইড টু দ্য হিডেন জেম অফ চুমাং রিভার নেস্ট। ভারত ভুটান সীমান্তের এই নেচারস্টের গল্প শুরুর আগে আমি অরিন্দম, আপনাদের হোস্ট, অ্যান্ড ইউ আর ওয়াচিং রোমটেলস। গল্পের শুরু হয়েছিল আগের পর্বেই, যেখানে বলেছিলাম শিলিগুড়ি থেকে আমরা কিভাবে পৌঁছেছিলাম লাভার ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্টে এবং ঘুরে দেখেছিলাম লাভার বুদ্ধিস্ট মোনাস্ট্রি। তাই আজকের গল্পের সিকোয়েন্স খুঁজে পেতে একবার আগের পর্বটি দেখেই নিন যদি না দেখে থাকেন। অসাধারণ পাহাড়ি পথের শোভা এবং মায়াবী লাভার একটা দিন কাটিয়ে আজ আমরা চলেছি ভারত ভুটান সীমান্তের ছোট্ট দুটো গ্রাম তাংতা এবং তোদের উদ্দেশ্যে। তো আমরা লাভাকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি হচ্ছে চুমাংয়ের উদ্দেশ্যে। লাভার এই নেচার স্টে থেকে আমরা বেরোচ্ছি এখন। ওভারঅল রিভিউ ভালোই ছিল, বাট যেটা আমার একটু সমস্যা লেগেছে সেটা হচ্ছে এখানকার যারা কুকিং স্টাফ রয়েছে তাদের ব্যবহার ভালো, বাট ওই খাবারের পরিমাণ কিন্তু খুব কম। পরে যদি আবার আপনি চান তখন কিন্তু আর পাবেন না, মানে যা প্রথমে দিচ্ছে ওইটুকুই। কারণ আমরা সকালবেলা রুটি নিয়েছিলাম আর সবজি দিয়েছিল, সবজি আবার চাওয়ার পরেও কিন্তু আমরা আর পাইনি, এইটা একটা খারাপ লেগেছে। আর যেটা হচ্ছে একদম গেট থেকে কটেজগুলো বহু দূর, অনেকটা নামতে হয়, আবার ওঠার সময় অনেকটা উঠতে হয়। যাদের কাছে প্রচুর লাগেজ রয়েছে, হাঁটার সমস্যা আছে, তারা কিন্তু বিপদে পড়বেন, সেটা ভেবে একটুখানি আসবেন আর কি। বাকি ওভারঅল স্টে ভালো ছিল। জয় মা তারা, জয় বাবা লোকনাথ, জয় জগন্নাথ। নতুন একটা দিন, নতুন একটা সফরে আমরা বেরোচ্ছি লাভা থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চুমাং। তো এই হচ্ছে লাভার লাস্ট ভিউ, একটা চার্চ। এই চার্চকে দিয়ে আমরা লাভাকে বাই বাই জানিয়ে এগিয়ে চলছি চুমাংয়ের পথে। আর লাভার ওয়েদারটা না অসম, মানে এই রোদ তো এই মেঘলা করে যাচ্ছে, হঠাৎ মেঘ ঢুকে যাচ্ছে, দারুণ ওয়েদার। পাহাড়ের ওয়েদার অনেকটা এরকমই থাকে, বাট লাভা এক্সেপশনাল, অসাধারণ একটা মায়াবী জায়গা। আমাদের এই ডান দিকে রয়েছে লাভা রিজার্ভার। তো আজকে বেরিয়ে গেছি আর দেখাতে পারলাম না, ওই যে নিচে রয়েছে লাভা রিজার্ভার। এখানকার যত জল কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়। খুব সুন্দর। রাত্রিবেলা যখন যাচ্ছিলাম এখান দিয়ে হেঁটে তখন লাইটিং দিয়ে রেখেছিল, খুব ভালো লাগছিলো দেখতে, অসাধারণ। তো লাভা ছাড়িয়ে যাচ্ছি, মনটা একটু খারাপ লাগছে, বাট নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি, সেটার জন্য কিন্তু মনটা বেশ প্রফুল্ল। কারণ আজকের যে আমাদের ডেস্টিনেশন চুমাং, সেটাও একটা অসাধারণ জায়গা, একদম রিভার সাইড একটা ক্যাম্পিং আছে। লাভা থেকে আমাদের আজকের ডেস্টিনেশন চুমাং রিভার নেস্ট প্রায় 110 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এই 110 কিলোমিটার পথে আমরা পার করব বেশ কয়েকটি টুরিস্ট স্পট, যাদের নামগুলি অন্তত আমাদের কাছে বেশ পরিচিত। প্রথমেই এমবিয়ক ও গরুবাথান হয়ে পৌঁছেছিলাম চালসা। আমরা এমবিয়কে দাঁড়িয়েছিলাম, একটা গ্রুপ ফটো নিলাম ওই জায়গাটাতে যেখানে সবাই দাঁড়ায়, আই লাভ এমবিয়ক। ছাড়িয়ে চলে এসছি এবার একটা সুন্দর চায় বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি গরুবাথানের উদ্দেশ্যে। গরুবাথানে দাঁড়াতে হবে একটু, ভেবেছিলাম চালসায় দাঁড়াবো, ওরা ফুয়েল আপ করবে, বাট বলছে চালসা অবধি নাকি রেঞ্জ পাচ্ছে না, তো সেই কারণে গরুবাথানেই ওরা ফুয়েল আপ করিয়ে তারপরে আবার চালসা যাব। তো ওখানে আর বেশিক্ষণ স্টে নয়, জাস্ট ফুয়েল আপ করিয়ে বেরিয়ে যাবে। অসাধারণ সুন্দর এই রাস্তাটা, দেখুন কি সুন্দর লাগছে, দুধারে চায়ের বাগান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ। দেখুন এটা একটা চায়ের ফ্যাক্টরি, এখানে সমস্ত শ্রমিকরা বসে আছে, আর বাদিকে এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরি, আর উল্টো দিকে এরকম চায়ের বাগান রয়েছে। এই ডুয়ার্সের মধ্যে দিয়ে যখন রাইড করবেন, এগুলো কিন্তু খুব কমন একটা দৃশ্য। আমরা কলকাতায় যাবো বা কলকাতার আশেপাশে মফস্বলে বা দক্ষিণবঙ্গের দিকে যারা থাকি, তারা এই দৃশ্যগুলো দেখার জন্য হাঁসফাঁস করতে থাকি, বাট এখানকার যারা লোকালস রয়েছে তাদের কাছে কিন্তু এটা আম ব্যাপার একটা। তারা কত সুন্দর জায়গায় থাকে দেখুন। হতে পারে যে এখানকার আর্থসামাজিক ব্যবস্থাটা একটু অনুন্নত, বাট প্রাকৃতিক সম্পদে কিন্তু এরা অনেক বেশি পরিপূর্ণ। দেখুন চায়ের বাগানের বাংলো ঠাংলোগুলো সব কিন্তু এই রাস্তায়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি সোজা যাচ্ছিলাম, সোজা না গিয়ে আমরা আবার বাদিকের রাস্তাটা নিলাম। এটা হচ্ছে কিন্তু ওই মেন রোডটার প্যারালাল রাস্তা আর কি।
এই রাস্তাটা গিয়ে উঠছে তুনবাড়ি মোড় বলে কোনো একটা মোড়ে, সেটা এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমার মনে হচ্ছে এই রাস্তাটা ওই তুনবাড়ি মোড়ে গিয়ে ওই হাইওয়েতে কানেক্ট করছে। এই মোড়টাই হচ্ছে টুনিবাড়ি মোড় ছিল যেটার কথা বলছিলাম। এই বাইপাসটা এসে কিন্তু এই টুনিবাড়ি মোড় থেকে এই হাইওয়েতে কানেক্ট করে। চালসা এখান থেকে মাত্র 6 কিলোমিটার, আর লাটাগুড়ি 26 কিলোমিটার। চালসার মোড় থেকে যদি আপনারা ডান দিকে নেন তাহলে পৌঁছে যাবেন লাটাগুড়ির রাস্তাটাও কিন্তু অসাধারণ। আমাদের 3rd দিন মানে আগামীকাল কিন্তু লাটাগুড়ির প্রোগ্রাম আছে, তো সেই গল্প নিয়ে আমরা পরের পর্বে আসবো। তো এই রাস্তায় কিন্তু আমরা চালসা অবধি যাবো, চালসা থেকে কিন্তু আমরা বাদিক নিয়ে নেব। চালসা থেকে দুটি রাস্তা চলে গেছে এই চুমাগের উদ্দেশ্যে। প্রথমটি মূর্তি নদীর ব্রিজ পার করে চাপড়ামারির জঙ্গলের পথে এগিয়ে খুনিয়া মোড় থেকে বাদিকে কুমানির দিকে বেঁকে গেছে, এবং দ্বিতীয় রাস্তাটি হলো চালসা মোড় থেকেই বাদিকে উঠে যাওয়া মেটালির রাস্তা। আমরা নিয়েছিলাম সেই দ্বিতীয় রাস্তাটি। এই দুটি রাস্তাই কুমানি মোড়ে গিয়ে মিলিত হয়। চালসা থেকে বাদিকে নিয়ে নিলাম, চুমাঙের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের একজন পার্টনার বাবু, ওর জুতোটাই ছিঁড়ে গেছে, ও জুতো কিনলো, ওই জন্য কিছুটা লেট হলাম। দেখছি প্রত্যেকবারই এই চুমাং যাওয়ার পথে আমাদের বিভিন্ন রকমের বাধার সৃষ্টি হচ্ছে, আর আমরা প্রত্যেকবার এসে এই চালসার মোড়ে এসে আটকে যাচ্ছে। এইখানটাতে আমাদের একটা ঘাট রয়েছে মনে হচ্ছে। যাই হোক, আমাদের অনেকক্ষণ টাইম নষ্ট হলো এই জায়গাটাতে। চালসা ইউথ হোস্টেলের মোড়টা পার করে এগিয়ে চললাম, আবার পাহাড়ের দিকে উঠছি। নিচে নেমে এসেছিলাম, বাদিকে সিনক্লিয়ার্স হোটেল গেল, পাদ্রিকোঠি ডান দিকে বলছে। পাদ্রিকোঠি কি কে জানে, পাদ্রি হয়তো ফাদারদের তো বলে জানি, পাদ্রিকোঠি হয়তো কোনো ফাদারের বাড়ি ঠাড়ি আছে। দাঁড়িয়েছিলাম যখন চালসার মোড়ে, অসম্ভব গরম লাগছিল, বাট এখন যখন আবার এরকম চা বাগানের মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি, এখন কিন্তু আবার একটু রাহাত কা সাস। চালসা থেকে আমাদের মেটালির রাস্তা নেবার আরেকটি কারণও ছিল, কারণ আমরা চেয়েছিলাম আমাদের জার্নিতেই আমরা যতটা সম্ভব ঘুরে নেব, এবং ডেস্টিনেশন হবে অনলি ফর লেজার। আর এই মেটালির রাস্তা ধরে এগোলেই পাবেন সুনতালেখোলা, সামসিং এবং রকি আইল্যান্ড। তাই এই সুযোগ আর হাতছাড়া করিনি, যদিও এই রাস্তা ছিল অতীব জঘন্য। এরকম খারাপ রাস্তা রকি আইল্যান্ডে। যাই হোক, হিমালয়ান আমাদের উতরে দিয়েছে। তো রকি আইল্যান্ডের রাস্তা কিন্তু বেশ খারাপ রাস্তা, দেখুন। বাট এই জায়গাগুলো দেখুন, জাস্ট এই জায়গাগুলো দেখুন। মাঙ্কি হিল কটেজ, যেখানে কিন্তু বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। অসাধারণ বাজে রাস্তা, অসম্ভব বাজে রাস্তা, অসম্ভব। যদি মানে প্রফেশনাল রাইডার ছাড়া এই রাস্তায় বাইক নিয়ে আসাই উচিত না। আমরা একটু বেশি রিস্কই নিয়ে ফেললাম। গাড়ি ঠিক আছে, বাট বাইকে আসাটা কিন্তু কিছু কিছু জায়গায় বেশ খারাপ অবস্থা রাস্তা। কথায় বলে অন্ধকারের পর সবসময়ই আলোর দেখা পাওয়া যায়। এই কঠিন রাস্তা পার করে আমরাও পেলাম সেই আলোর সন্ধান। আমরা এখন আছি সুনতালেখোলা রকি আইল্যান্ডে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই রাস্তাতেই মানে চুমাং যাওয়ার রাস্তাতেই পড়ছে। একটা ব্রিজ রয়েছে সুন্দর আমার পিছনে, এখান থেকে কিন্তু নিচে রিভার ভিউটা অসাধারণ। চলুন দেখে নিই রিভার ভিউটা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বাট বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই। নাহলে একটু নিচে নামতাম, বাট সেটা এই মুহূর্তে সম্ভব নয়। এরপর আমরা প্রবেশ করলাম কুমাই ফরেস্টের ভেতর। একদম ভার্জিন এই ফরেস্ট। এই জায়গাটা কিন্তু বেশ ডেন্স ফরেস্ট। মাঝে মাঝেই এরকম এলিফ্যান্ট ক্রসিং জোনের সিম্বল রয়েছে। দেখুন এদিকে বিট অফিসগুলো রয়েছে। জায়গাটা কিন্তু ভালোই ফরেস্টের মধ্যে। এদিকটা তো বেশ ডেন্স ফরেস্ট, মানে এত ঘন জঙ্গল। আমরা যে জঙ্গলে
যাই, এই জঙ্গলটা কিন্তু ওই রকম না, একদম আনটাচড জঙ্গল। এখানে সাফারি হয় না, এখানে মানুষ প্রবেশ করে না, শুধুমাত্র অবস্থান করছে আদিম অরণ্যের নিস্তব্ধতা। আজকের এই বৈচিত্র্যময় যাত্রাপথ আমি কোনো দিনও ভুলতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন পাটে যাওয়া সূর্যের শেষ আলোকে মেঘটা কিভাবে ঢেকে দিয়েছে নিরাশার চাদরে। আর তখনই চোখে পড়ল বন পাহাড়ের সীমানায় বসে আছেন বোধিসত্ত্ব। এ যেন এক নতুন আশার আলো। তাকে দেখেই মন যেন বলে উঠল, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। নতুন উদ্যমে জ্বলতে শুরু করলাম, কারণ পথ এখনো অনেক বাকি। অনেকক্ষণ ধরেই কানে আসছিল চঞ্চলা জল ঢাকার শব্দ, সাথে চোখে পড়ছিল ঝোপঝাড়ের মাঝখান দিয়ে তার উকিঝুঁকি। তাই লুকোচুরি বন্ধ করে দাঁড়িয়েই পড়লাম জল ঢাকার পাড়ে। ক্ষণিকের বিরতি। এসছি জল ঢাকা পাওয়ার প্রজেক্টে। আমাদের অফিস আর এই হচ্ছে জল ঢাকা পাওয়ার প্ল্যান্ট। অসাধারণ কিন্তু জল ঢাকা নদীটা দেখুন। জল ঢাকা পেরিয়ে উপরে উঠছি। এখান থেকে আর 10 কিলোমিটার রাস্তা আছে, তার মধ্যে 5 কিলোমিটার আবার অফরোড আছে। চলুন দেখি সন্ধ্যার আগে পৌঁছানো যায় কিনা। বেশ লেট হয়ে গেল সেই চুমাং পৌঁছাতে আমাদের। ভেবেছিলাম কোথায় 2টোর সময় ঢুকবো, আর এখন প্রায় 5টা বাজে। কিतना दूर कितना है? 1.5 घंटा। अच्छा अच्छा अच्छा, ठीक है चलिए। हाँ ठीक है, थैंक यू। বলছে আরও 1.5 ঘন্টা। দেখে যাও, দেখুন কত বড় একটা পাথর পড়েছে এখানে, কি বিশাল পাথর। এরপর আবার চলা। একে একে পার করলাম গৈরিবাস, ঝালং, প্যারেন। এসব আর্মির ট্রাক রয়েছে। কিছু আর্মি জওয়ানকে দেখলাম রাস্তাতে বসে রয়েছে, বসে একটু পার্টি ঠাটি করছে আর কি। এটা অ্যাকচুয়ালি বলে রাখি, চুমাং কিন্তু ইন্ডিয়া ভুটানের বর্ডার। তো এই রাস্তা কিন্তু বিআরওর আন্ডারে। আর এসএসবি যে জওয়ান রয়েছে, মানে সশস্ত্র সীমা বল, তারা কিন্তু এই বর্ডারের দায়িত্বে রয়েছে। এবং এর মধ্যেই দিনের আলো বেশ কমে আসছিল। তার সাথে বাড়ছিল একটা দুশ্চিন্তা, কারণ আমরা শুনেছিলাম আমাদের ডেস্টিনেশন পৌঁছানোর আগে 7-8 কিলোমিটার রাস্তা বেশ খারাপ, অর্থাৎ অফরোড, যা আমাদের পার করতে হবে এই রাতের অন্ধকারেই। একে তো ভাড়ার বাইক এবং তার অতি অপর্যাপ্ত আলোয় ভরসা করেই সেই এগিয়ে চলা। হায় ভগবান, আমরা যতটা খারাপ ভেবেছিলাম বাস্তবটা ছিল তার চেয়েও অনেক বেশি খারাপ। মারাত্মক লেভেলের অফরোড শুরু হয়েছে এবার। এই সেই 5 কিলোমিটারের অফরোড। ও, এটাই ভেবেছিলাম যে যদি দিনের মধ্যে পৌঁছে যাওয়া যেত ভালো হতো। আলটিমেটলি সেটা হলোই না, সেই রাত্রিবেলায় অফরোডটা আবার করতে হচ্ছে। যার আসল চেহারাটা আমরা পরের দিন সকালে ফেরার সময় দেখেছিলাম। সেদিন রাতের অন্ধকারটাই হয়তো কঠিন বাস্তবের ওপর পর্দা ফেলে আমাদের টেনে নিয়ে গিয়েছিল। দেখুন কিরকম অফরোড। এখনো আধ ঘন্টার রাস্তা বাকি। আমি জানি আমার মুখটাও আপনারা দেখতে পাচ্ছেন, একটা আলোর তলায় রয়েছি, এতটাই অন্ধকার। চারিদিকে জাস্ট ঝিঝির শব্দটা শুনুন। অনেকক্ষণ পরে একটা আলো পেয়েছি, ওটার তলায় দাঁড়িয়েছি আমি আর সৌমিক। বাকিরা কোথায় রয়েছে জানি না। এরকম চরম টাইপের অফরোড আমরা এর আগে কখনো করিনি। আর ঝিঝির আওয়াজটা জাস্ট শুনুন, পুরো জঙ্গলের মধ্যে। চলুন এই রাস্তার আসল চেহারাটা দিনের আলোয় দেখে নিই। এই ভিডিও ফেরার সময় তোলা। আশা করি বুঝতে পারবেন রাতের অন্ধকারে এই রাস্তায় নামার সময় কি বিভীষিকাময় অবস্থার সম্মুখীনই না আমরা হয়েছিলাম। একদিকে পাহাড় ও অন্যদিকে খাদ, মাঝে এরকম বোল্ডার ফেলা রাস্তা। যদিও রাতের অন্ধকারে এই ভয়াবহতার আন্দাজ আমাদের ছিল না, আর তা ছিল না বলেই হয়তো কোনো রকম বিপদ ছাড়াই আমরা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু দিনের আলোয় চোখের সামনে এই রাস্তা দেখে আমাদের অনেকেই নার্ভ ধরে রাখতে পারেনি। দীপেন্দার গাড়িটা পড়ে গেছে ওঠাতে গিয়ে। সত্যি খুব ডেঞ্জারাস রাস্তা। বাঁ দিক দিয়ে যেতে হতো, ডান দিক দিয়ে চলছে, ওই কারণে
আটকে গেছে ওখানে। আর কথায় বলে না, ডার্কেস্ট নাইটস উইল এন্ড অ্যান্ড দ্য সান উইল রাইজ এগেইন। সারা রাত শুধু শুনেছি বয়ে যাওয়া নদীর কলতান, আর ভোরের আলো ফোটার সাথে সাথেই আবিষ্কার করলাম এক নতুন জগৎকে। ওয়েলকাম টু চুমাং রিভার নেস্ট। তো আমরা এখন ক্যাম্প থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি, এরকম পাশ দিয়ে তো চুমাং খোলা বয়ে যাচ্ছে, আরও সামনে দুটো খোলা রয়েছে, সেই দুটো তো একটু দেখতে হবে আর কি। খুব সুন্দর জায়গাটা, তো ওই জায়গাগুলো একটু ঘুরে আসি। ওরা তো বলছে স্নান ফানও করবে, বাট আমি স্নান করবো না, কারণ সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা, নদীর জলটা মানে একদম চিল ঠান্ডা, তো স্নান আমার করার কোনো প্রোগ্রাম নেই, বাট জায়গাটা কিন্তু অসাধারণ। ওই দিকটা হচ্ছে ক্যাম্প সাইট, ওখান থেকে আমরা নদীর সাঁকোটা পেরিয়ে এইরকম একটা পায়ে চলা পথ ধরে এগিয়ে আসলাম। আর এরকম এগিয়ে আসলেই সামনে আরেকটা এরকম ক্যাম্প সাইট রয়েছে, এনাদেরই এটা ব্যবস্থা করা। তো এইখানটাতে আমরা না কালকে রাত্রিবেলা এসেছিলাম, তখন পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, খাওয়া দাওয়ার পরে টর্চ জ্বালিয়ে এসেছিলাম। বাট এই জায়গাটা দেখুন কত সুন্দর, মানে এখানে বসে বিকেলবেলা মানে দারুণ একটা টাইম স্পেন্ড করা যাবে, অসাধারণ সুন্দর জায়গাটা। তো এখানে একটা ছোটো এরকম টেবিল চেয়ারের মতো ব্যবস্থাও করা রয়েছে, তো কেউ যদি খাবার দাবার বসে খেতে চান বা চা খেতে চান বা অন্য যে কোনো রকমের যে কোনো ধরনের প্রোগ্রাম আপনারা বুঝে নিন, তো সেটা কিন্তু এখানে আপনারা যদি বড় গ্রুপে আসেন এখানে এসেও করতে পারেন। এই জায়গাটার ভাইবটাই একটু আলাদা, দেখুন কতটা বিস্তর এরিয়া জুড়ে। ওইখানেও রয়েছে একটা, ওইখানটাতেও একটা ওরকম বসার জায়গার মতো করা রয়েছে, আর পুরো এরিয়াটা জুড়ে এরকম বাঁশের বেঞ্চ করা রয়েছে। তো আপনারা অনায়াসে প্রচুর লোক আসতে পারবেন, মানে এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। বাট হোমস্টেটা কিন্তু ছোট, ওখানে 4-5টায় ঘর রয়েছে আর কতগুলো টেন্ট রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে তিনটে নদীর মোহনায়, সেটা হচ্ছে এটা হচ্ছে চুমাংখোলা, আর এই বড় স্ট্রিমটা আসছে ওদিক থেকে, ওটা হচ্ছে তাংতাখোলা, আর মাঝখানটাতে রয়েছে হচ্ছে দাওয়াইখোলা, ওটাতে জল নেই। এইদিকে চুমাংখোলা থেকে জল আসছে, ওদিকে তাংতাখোলা থেকে জল আসছে, এসে এই জায়গাটা দিয়ে কিন্তু কনফ্লুয়েন্সে গিয়ে জল ঢাকায় মিশছে। এই হচ্ছে সেই উলফি, মিট উলফি। ও হচ্ছে একটা আমেরিকান হাস্কি, খুব শান্ত কুকুর, খুব ভালো, মানে আমাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি বিহেভ করেছে। কালকে যখন আমরা ওই অন্ধকারে ওপর থেকে নামছিলাম তখন কিন্তু ও আমাদের ওই রাস্তাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছিল। পেয়ে গেছি এই চুমাং রিভার নেস্ট যে হোমস্টে রয়েছে তার একজন ওনারকে, মানে ওনারা 3 জন পার্টনার আছেন, সুতনুবাবুর সাথে উইলিয়ামজিও রয়েছেন। তো আমি সুতনুবাবুকে যখন বললাম, উনি বললেন যে লোকালদের প্রমোশনটা উনি বেশি পছন্দ করেন, তো উইলিয়ামজির সাথেই কথা বলতে। তো আমার সঙ্গে রয়েছে উইলিয়ামজি, তো উইলিয়ামজি থেকে আমরা জেনে নেব যে এই হোমস্টে এবং এই যে চুমাং গ্রাম রয়েছে বা এই যে লোকালিটি রয়েছে এর সম্বন্ধে কিছু জেনে নেব। তো চলুন এবার ডাইরেক্ট চলে যাচ্ছি উইलियमजीर কাছে। तुदेतांका से एक्चुअली यहाँ ये हम लोग का एरिया बोलता है तुदेतांका, और यहाँ पे है इसका रिवर का नाम से हम लोग का होमस्टे नेम रखा है, मतलब ये चुमंग रिवर है इसीलिए हमारा चुमंग रिवर नेस्ट बोलता है यहाँ पे। और ये तो टोटली ऑफ बीट एरिया है, दार्जिलिंग कालिम्पोंग का, सॉरी कालिम्पोंग का अंदर में पड़ता है, डिस्ट्रिक्ट कालिम्पोंग। उसके बाद ये भूटान का बॉर्डर एरिया भी है। और आप लोग अगर आना चाहते हो तो डायरेक्टली आप उधर कांटेक्ट नंबर शायद वगैरह दिए देगा, उसमें कांटेक्ट करके भी आ सकोगे। और ऑनलाइन में बुकिंग वगैरह फेसबुक वगैरह में है,
और हमारा रूम्स वगैरह टोटल है, हमारा 4 रूम्स है टोटल, 1 डोमिटरी टाइप, और भी बन रहा है थोड़ा बहुत। और कैंपिंग करना चाहते हैं, कैंपिंग भी टोटली अवेलेबल रहेगा। और आप लोग आना चाहते हो तो मोस्ट वेलकम তোদে টাংকা में। থ্যাংক ইউ। সুতনুদার ওয়াইফ, তো ওনারা কিন্তু খুব মানে আমাদের গতকাল যখন আমরা আসছিলাম আমাদেরকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছেন। আর রাত হয়ে গেছিলো বলে আমি নিতে পারিনি, বাট এই হচ্ছে সুতনুদা আর এই হচ্ছে দিদি। দিদির নাম কি? নিবেদিতা। দিদির নাম হচ্ছে নিবেদিতা। খুব ভালো মানুষ ওনারা। আমরা যখন বসেছিলাম সন্ধ্যাবেলা ওনারা এসে আমাদের সাথে গল্প করেছে, এই লোকাল জায়গার সম্বন্ধে অনেক ইনফরমেশান দিয়েছে। তো ওনারা খুব ভালো মানুষ। বা উইলিয়ামজির সাথে কথা বললাম, ওনারা কিন্তু বেশ ফ্রেন্ডলি। তো আসুন, এসে জায়গাটার একটা ভাইবটা মানে এনজয় করুন। আমি বলবো আপনারা কিন্তু দারুণ এনজয় করবেন। তো এই ছিল আমাদের আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমরা খুব শিগগিরই ফিরে আসব আমাদের নর্থ বেঙ্গল সিরিজের পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।